ভোটার তালিকা নিবিড় সমীক্ষা কি? নাম রাখতে গেলে কি কি নথির প্রয়োজন জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। কারা প্রকৃত ভোটার, কাদের নাম তালিকায় থাকবে তা নির্ধারিত হচ্ছে কমিশন নির্ধারিত 11টি নথির ভিত্তিতে। গোটা প্রক্রিয়া নিয়ে বিতর্কও তৈরি হয়েছে, কমিশনের তরফে ব্যাখ্যাও দেওয়া হয়েছে, কিন্তু তাতেও বিতর্ক থামছে না। বিজেপি বলছে সাফাই হচ্ছে, কংগ্রেস বলছে জবাই হচ্ছে গণতন্ত্র, বাংলার শাসক দল তৃণমূলের বক্তব্য ভয়ঙ্কর ষড়যন্ত্র। বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর, যা আপাতত দেশের রাজনীতির মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে। ভোটমুখী বিহারে যা পরিচালনা করছে জাতীয় নির্বাচন কমিশন। কারা প্রকৃত ভোটার, কাদের নাম তালিকায় থাকবে তা নির্ধারিত হচ্ছে কমিশন নির্ধারিত 11টি নথির ভিত্তিতে। গোটা প্রক্রিয়া নিয়ে বিতর্কও তৈরি হয়েছে, কমিশনের তরফে ব্যাখ্যাও দেওয়া হয়েছে, কিন্তু তাতেও থামছে না বিতর্ক। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে বাংলায় বলছে বিশেষ নিবিড় সমীক্ষা, আসলে কি? নির্দিষ্ট সময়ান্তরে কমিশন এই নিবিড় সমীক্ষা করে থাকে। রাজ্যগুলিতে শেষবার এই সমীক্ষা হয়েছিল 2002 সাল থেকে 2004 সালের মধ্যে। বিহারে হয়েছিল 2003 সালে। ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত, কারা অন্যত্র চলে গিয়েছে, কারা ভুয়ো, গভীরে গিয়ে তা সমীক্ষা করে নির্বাচন কমিশন। তারপরে তৈরি করে সংশোধিত তালিকা। জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে 52 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে তালিকা থেকে, পরে তা 56 লক্ষে গিয়ে দাঁড়িয়েছে। কমিশন বিহারের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে গত 1 আগস্ট। কি কি নথি থাকা প্রয়োজন? বিহারের ক্ষেত্রে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছিল কমিশন। অন্যান্য রাজ্যেও এসআইআর হলে নথির সংখ্যা একই থাকবে বলেই মনে করছেন এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকেরা। কারণ তা না হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। যে 11টি নথির কথা বলা হয়েছে সেগুলো দেখে নিন। আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র, আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো সরকারি কেন্দ্র অথবা রাজ্য সেই নথি, ব্যাংক, পোস্ট অফিস কিংবা এলআইসির মতো নথিও গ্রাহ্য। জন্মের শংসাপত্র, বৈধ পাসপোর্ট, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যেখানে জন্মের সাল এবং তারিখের উল্লেখ রয়েছে, সংশ্লিষ্ট এলাকায় স্থানীয় বসবাসকারীর শংসাপত্র, তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র, জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির তালিকায় নাম, বনাঞ্চলের অধিকারের শংসাপত্র, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার, সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল, পর্চা ইত্যাদি। আধার, ভোটার এবং রেশন কার্ড চলবে না কেন? এসআইআর নিয়ে একগুচ্ছ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলায় গত 17 জুলাই শীর্ষ আদালতের তরফ থেকে নির্বাচন কমিশনকে এসআইআর প্রক্রিয়ায় আধার, ভোটার এবং রেশন কার্ডকে নথি হিসাবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু পরে কমিশনের তরফ থেকে শীর্ষ আদালতকে জানানো হয়েছিল ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সেগুলি বিবেচনা করা যাবে না। কমিশনের যুক্তি, আধার আদতে একটি পরিচয়পত্র মাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। এমনকি এসআইআরের পূর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রেও ভোটার আইডিও চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না বলে জানিয়েছেন কমিশন। একইভাবে রেশন কার্ডকেও ভোটার তালিকায় নাম তোলার বৈধ নথি হিসাবে ধরছেন না কমিশন। সকলকেই নথি জমা দিতে হবে? না, সমস্ত প্রাপ্তবয়স্ককেই ভোটার তালিকায় নাম তোলার জন্য উদ্বিগ্ন হতে হচ্ছে না। বিহারে 2003 সালে এসআইআর হয়েছিল, তার ভিত্তিতে তৈরি হয়েছিল ভোটার তালিকা। কমিশন জানিয়েছে বিহারের ক্ষেত্রে 2003 সালের জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম থাকবে। অর্থাৎ নিবিড় সমীক্ষা করা হচ্ছে তারপর থেকে শেষ দফা পর্যন্ত যাদের নাম উঠেছে সেই 22 বছরের সময়কাল ধরে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। অতএব ধরে নেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হলে 2002 সালের ওই তালিকাকেই নির্ভুল হিসাবে ধরবেন কমিশন, যেমন হচ্ছে বিহারের ক্ষেত্রে। কী প্রক্রিয়ায় এসআইআর বা এই সমীক্ষা? প্রতি বুথে একজন করে সরকারি আধিকারিক থাকেন, বিএলও। তার কাছে গিয়ে নথি জমা করতে হয় ভোটারদের। বুথগুলিতে কী নথি জমা পড়ল তা যাচাই হয় বিধানসভা ভিত্তিক। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে সরকারি আধিকারিক ওই কাজ করছেন। তারপর তা জেলা স্তরে যাচাই হচ্ছে, তারপরে তা যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। কী কী প্রশ্ন উঠছে? বিহারের এসআইআর নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন বিরোধী শিবির।
তার মধ্যে অন্যতম সময়। প্রথমত, কেন 1 মাসের সময়সীমার মধ্যে এত বড় কার্যযোগ্য করতে হলো কমিশনকে? যারা পরিযায়ী শ্রমিকের কাজ করেন তারা বাড়ি ফিরে কিভাবে নথি জমা দেবেন? কেন ভোটের 3 মাস আগেই এসআইআর করতে হলো? ভুয়ো ভোট যদি থেকেই থাকে তাহলে কি 2024 সালের লোকসভা নির্বাচনে সেই ভোটের জোরেই বিজেপি জোট বিহারে জিতেছিল? কমিশনের তরফে এসব প্রশ্ন ধরে ধরে জবাব না দেওয়া হলেও সার্বিকভাবে বলা হয়েছে সাংবিধানিক নিয়ম মেনেই এসআইআর হচ্ছে। কমিশন প্রদত্ত পরিসংখ্যানে বলা হয়েছিল তালিকা থেকে বাদ পড়া 56 লক্ষ ভোটারের মধ্যে 21 লক্ষ মৃত এবং 31 লক্ষ অন্যত্র গিয়েছে। 1.5 লক্ষ এমন নামের সন্ধান মিলেছে যাদের একটির বেশি বিধানসভা কেন্দ্রে ভোটার হিসাবে নাম রয়েছে। অর্থাৎ 56 লক্ষ সংখ্যাটিকে যেভাবে তুলে ধরা হচ্ছে আসলে বিষয়টি তা নয়। কমিশনের আরও বক্তব্য, যখনই এই প্রক্রিয়া হোক কোনো না কোনো রাজ্যের ক্ষেত্রে তা ভোটের সময়েই হবে। অতীতেও তাই হয়েছিল। পাল্টা বিরোধীদের বক্তব্য, অতীতে নিবিড় সমীক্ষা হয়েছিল বেশ কয়েক মাস সময় নিয়ে, ফলে মানুষ নথি গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল। এবার আচমকা এবং দ্রুততার সঙ্গে তা করা হচ্ছে। বিরোধীদের দাবি, এর ফলে পরিযায়ী শ্রমিকদের স্থানান্তরিত তালিকায় ফেলে দেওয়া হয়েছে। বিতর্কও অনেক। কমিশন যে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে তা নিয়েও বিতর্ক রয়েছে। তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র, জমির দলিল বা বনাঞ্চলের অধিকারের শংসাপত্রে জন্ম তারিখের উল্লেখ থাকে না। তাহলে সেই নথি দিয়ে কিভাবে নির্ধারিত হবে সংশ্লিষ্ট ব্যক্তি ভোটার দেওয়ার বয়স হয়েছে কিনা? বিহারে এনআরসি বা পারিবারিক রেজিস্টার কার্যক্রম নেই, তাহলে তা কিভাবে নথি হিসাবে নির্ধারিত হলো? এমন নানা প্রশ্ন উঠেছে এসআইআর নিয়ে। এখন শেষ পর্যন্ত দেখার পশ্চিমবাংলায় কি হয়। ভিডিওটি শুধুমাত্র তথ্য জ্ঞাপনের জন্যই তৈরি করা হয়েছে। কোনো রকম রাজনৈতিক মতাদর্শগত দিক নেই এখানে, সম্পূর্ণ নিরপেক্ষভাবেই তৈরি করা হয়েছে। অতএব দেখো, জানো এবং বিষয় সম্পর্কে অবগত হও, এর বেশি কিছু নয়। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আরও অলরেডি করে থাকলে অনেক 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 ধন্যবাদ।